হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ দেখে নেবো যে আজকে যে 20 ফেব্রুয়ারি এসএসসি জিডি ম্যাথ যে এক্সাম হয়ে গেল, এসএসসি জিডি এক্সাম হয়ে গেছে। তো সেখান থেকে দেখে নেবো যে ম্যাথ পেপার থেকে কি ধরনের প্রশ্ন এসেছিল এবং কোন ধরনের কনসেপ্টগুলো এক্সাম এসেছে। তো আমরা জানি এসএসসি যে সমস্ত প্রশ্নগুলো আজকে এসেছে নেক্সট শিফটের জন্য ঠিক কোন ধরনের প্রশ্নগুলো আমাদের এক্সপেক্টেড প্রয়োজন আছে বা কোন ধরনের প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস বেশি করে করবো যাতে নেক্সট শিফটে আমরা প্রশ্নগুলো দেখতে পাই বা সেই কনসেপ্টগুলো আমাদের রিপিট হয়। তো দেখে নেবো আজকের শিফটে যে সমস্ত এক্সামগুলো এসেছে, প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নগুলি কি ধরনের প্রশ্ন ছিল। তো প্রথমে একটি প্রশ্ন এসেছিল, বলেছিল যে যেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট থেকে, সিম্পল ইন্টারেস্ট এই টপিক থেকে বা সরল সুদ থেকে যে প্রশ্নটি এসেছিল, সরল সুদ থেকে একটি প্রশ্ন এসেছিল যে বলেছে রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট জানতে চেয়েছিল। ঠিক আছে, সেখানে সময় দিয়ে দিয়েছিল, টি এর মানটা বলে দিয়েছিল 40 বছর, টি এর মান বলে দিয়ে 40 বছর, এবং সেখানে একটি কন্ডিশন বলেছিল যে সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট, এসআই অর্থাৎ সরল সুদ যেটা আছে, সে সরল সুদের মানটা বলছে যে আসল মানে পি এর 2/3 অংশ বলে দেওয়া হয়েছিল। তো এখানে জানতে ছিল যে রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট এখান থেকে জানতে চেয়েছিল। তাহলে এই ধরনের প্রশ্ন যদি পড়ে তাহলে আমরা কিভাবে করব। আমরা জানি যে ফর্মুলাটা, যে আমরা জানি কি যে আমরা জানি সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে কত। সিম্পল ইন্টারেস্ট সূত্র হলো কি পি আর টি বাই 100। এটি আমরা জানি। এখানে বলে দেওয়া হয়েছে যে সিম্পল ইন্টারেস্টের মানটা হচ্ছে পি মানে আসল, পি মানে হচ্ছে আসল, এই আসলের 2/3 অংশ। তাহলে এসআই জায়গাতে আমি এখানে লিখে নিতে পারবো যে পি ইন্টু 2/3 সমান পি যেমন ছিল সেরকম লিখে নিলাম। আর এর মানটা আমাকে জানতে চেয়েছে, টি এর মানটা 40 হবে এবং এখানে নিচে 100 আসবে। তাহলে এই পি কাটা গেল। ঠিক আছে, এই শূন্য কাটা গেল, 2 2 4, 2 5 10, এবং এই দুই কাটা গেল। তাহলে এক্স্যাক্টলি কি এলো না 1/3 সমান r/5। তাহলে এখান থেকে বলতে পারবো যে 3r সমান হলো 5। তাহলে এখান থেকে হবে আর রেট অফ ইন্টারেস্টের মান হবে 5/3%। তাহলে সরল সুদের এই ধরনের প্রশ্ন এসেছিল। তাহলে আমরা এই সূত্রটি ভালো করে প্র্যাকটিস করে যাব প্রত্যেকে, যে সরল সুদের যে সূত্রটি সিম্পল ইন্টারেস্ট সমান কি হয় পি আর টি বা 100। এই নেক্সট শিফটে দেখা যাবে যে পরবর্তী শিফটে যাদের এক্সাম আছে তারাও দেখতে হবে যে সরল সুদের এই কনসেপ্টের উপর আবার প্রশ্ন আসছে। তো ভালো করে প্র্যাকটিস করে নিও। নেক্সট প্রশ্ন দেখে নেবো চক্রবৃদ্ধি সুদে কি ধরনের প্রশ্ন এসেছিল। নেক্সট প্রশ্ন দেখে নেবো সিআই থেকে, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে কি ধরনের প্রশ্ন এসেছিল। কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে কি ধরনের প্রশ্ন এসেছিল। এখানে যে প্রশ্নটি এসেছিল সেটি দেখে নেব। একটি প্রশ্ন দিয়েছিল যে 10 বছরে কোনো টাকা, 10 বছর, ঠিক আছে, কোনো টাকা দ্বিগুণ হয়ে যায়, 10 বছরে কোনো টাকা দ্বিগুণ হয়ে যায়, তাহলে কত বছরে, এখানে বছরটা জানতে চাইছি, কত বছরে সেই টাকা 4 গুণ হবে, কত বছরে সেই টাকা 4 গুণ হবে। 10 বছরে কোনো টাকা দ্বিগুণ হয়ে গেলে কত বছরে সেই টাকা 4 গুণ হবে। তো এই ধরনের প্রশ্নগুলো আমরা খুব সহজে করে নিতে পারি কিভাবে। এই যে এখান থেকে যে কত গুণ হয়েছে, 2 এর থেকে 4 হয়েছে, তার মানে কি 4 4 হয়েছে, এটা হচ্ছে 2 এর স্কোয়ার হয়েছে। তার মানে এর এই 4টা হচ্ছে 2 এর স্কোয়ার। তাহলে এখানে যে অ্যান্সারটা আসবে সেটি হবে 10 × 2, মানে অ্যান্সারটি হবে আমার 20 বছর। 20 বছর এটি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইটি হবে অ্যান্সার। তাহলে অ্যান্সারটি কি হবে 20 বছরে সেই টাকাটি 4 গুণ হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখে নেবো। তাহলে এখানে হচ্ছে এটি কনসেপ্ট যে এটার থেকে এটা যেটা থাকবে, দেখে নেবো যে এটা হচ্ছে তারই কোনো হচ্ছে রূপ থাকবে। যদি এখানে 8 থাকতো তাহলে লিখতাম 2 এর কিউব। এমন যদি প্রশ্ন দিয়ে দেয়, সাপোজ ধরলাম যে 10 বছরে কোনো টাকা দ্বিগুণ হয়, তাহলে কত বছরে 8 গুণ হবে। তার মানে এটা কত হয়েছে, এটা 2 এর থেকে 2 এর কিউব হয়েছে, 2 এর থেকে 2 এর কিউব হয়েছে, তাহলে এক্ষেত্রে 10 এর উপর 3 গুণ হয়ে যেত তখন। ঠিক আছে, এই কনসেপ্ট আশা করি বোঝা গেল প্রত্যেকের। তখন এটা অ্যান্সার হয়েছে তো 30 বছর। ঠিক আছে, এই ধরনের কনসেপ্ট ইউজ করবো, খুব কম সময়ে খুব সহজে হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখে নিই আজকের। আরেকটি প্রশ্ন দিয়েছিল যেটা রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে, রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে যে প্রশ্নটি এসেছিল সেটি দেখে নিই। রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে এসেছিল, বলেছিল যে A/B, A/B এদের একটা রেশিও দিয়ে দিয়েছিল
যে 3:4 এবং সংখ্যা দুটির যোগফল দেওয়া ছিল সংখ্যা দুটির যোগফল দেওয়া ছিল সেখানে 343। তাহলে সংখ্যা দুটির গুণফল কত হবে? এইটি জানতে চেয়েছিল যে সংখ্যা দুটির গুণফল কত হবে, এটি জানতে চেয়েছিল। তাহলে এখান থেকে আমরা দেখে নেব। তাহলে এখান থেকে বলতে পারি a সমান হচ্ছে 3x ধরে নিলাম এবং b কে ধরে নিলাম এটা 4x। এদের যোগফল 343, তার মানে হচ্ছে কি যে 3x প্লাস 4x এর ভ্যালু হবে 343। তার মানে এখান থেকে হবে 7x এর ভ্যালু হবে 343। x এর ভ্যালু কত হবে? 343/7। এটা কাটলে কত হয়? 49। x এর ভ্যালু 49। আচ্ছা, তাহলে এর ভ্যালু কত আসবে এখান থেকে? এর ভ্যালু হবে কত? a সমান হবে আমার 3 × 49, b সমান কত হবে? 4 × 49। তাহলে আমাকে জানতে চেয়েছে কি যে সংখ্যা দুটির গুণফল কি হবে। তাহলে সংখ্যা দুটির গুণফল মানে a × b সমান কত হবে? না এই যে 3 × 49 4 × 49 এটা গুণ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, বোঝা গেল আজকে প্রশ্নের লেভেল। আচ্ছা, রেশিও প্রপোর্শন থেকে আরো কিছু ইন্টারেস্টিং একটা টপিক বলে দিই। আর কি নেক্সট চ্যাপ্টারের জন্য এক্সপেক্টেড কোশ্চেন কি হতে পারে? এই প্রশ্নটা খুব ফেমাস প্রশ্ন, বারবার ধরে দেখা গেছে এক্সামে আসতে, তো আরেকবার ওই জন্য রিপিট করে দিলাম যে এরকম বলে দেওয়া হয় যে a:b সমান হচ্ছে 3:4, অনেক সময় বলে দেওয়া হয় b:c সমান 5:6, বলে দেওয়া হয় c:d সমান 7:8। তাহলে a:b:c:d কত হবে এটা জানতে চাই। তাহলে এই ধরনের প্রশ্নের আমাদের সহজ সুবিধা কি না a b c d এবার লিখে নেব। তারপর লেখা আছে কত 3:4 মানে 3 4 লিখে নিলাম। তারপর লেখা আছে কত 5:6 5 6 লিখলাম। তারপর 7 × 8 লিখে নেব। কেমন? এরপর কি করব? এরপর যে জায়গাগুলো প্লেসগুলো আমাদের ব্ল্যাঙ্ক রয়ে গেল, যেমন 4 এর ব্ল্যাঙ্ক আছে তো এখানে 4 লিখে নেব। 6 এর পাশে ব্ল্যাঙ্ক আছে 6 লিখে নেব। 5 এর পাশে ব্ল্যাঙ্ক আছে 5 লিখে নেব। 7 এর পাশে ব্ল্যাঙ্ক আছে 7 লিখে নেব। এরপর আমাদের যা রেশে বলবে তাহলে এখানে অ্যান্সার কত হবে? 3 × 5 × 7 করলে এবার যদি বলে এ বি সি ডি কত হবে না, এগুলো গুণ করে নেবো। তাহলে 3 × 5 × 7 কত হবে? 4 × 5 × 7 এরকম হবে। আর কত হবে? 4:6 × 7। নেক্সট কত হবে না 4 × 6 × 8। এগুলো গুণ করলে আমরা চারটে রেশিও একসাথে পেয়ে যাব। কেমন? এই টাইপটা প্রশ্নটা অবশ্যই ভালো করে দেখে যেও। আরেকটা রেসিপি পোর্শন থেকে আমি এক্সপেক্টেড কোশ্চেন বলে রাখি যে 3 ধরনের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট যেটা হয় আমি বারবার ধরে বলি, সেটা হচ্ছে মিন বের করতে বলা হয়। মিন যদি বলে দেওয়া a এবং b দুটো ভ্যালু দিয়ে দিল যে এর ভ্যালু হচ্ছে 10, এর ভ্যালু বলে দিল কত যে 10 এবং b এর ভ্যালু কিছু একটা বলে দিল যে এখান থেকে বলে দিল b এর ভ্যালু হচ্ছে 20। ঠিক আছে, এরকম কিছু বলে দিল। মিন যদি বের করতে হয় মিন যদি বের করতে বলে তাহলে তার সূত্র হবে a√ab হবে। ঠিক আছে, আরেকটা জানতে চাই সেটা হচ্ছে থার্ড প্রপোর্শন বাংলা থাকলে মধ্য সমানুপাতে লেখা থাকবে। আরেকটা জানতে চাই সেটা হলো ফোর্থ প্রপোর্শন। খুব ভালো করে রিপিট করে যাবে ফোর্থ প্রপোর্শন। থার্ড প্রপোর্শন মানে কি? থার্ড প্রপোর্শন ফর্মুলা হয় b²/a, আর ফোর্থ প্রপোর্শনের কি হয় bc/a। ঠিক আছে, এই তিনটি ফর্মুলা থেকে নেক্সট শিফটে যাদের এক্সাম আছে তাদের এখান থেকে প্রশ্ন আসার চান্স খুব বেশি। তো তার জন্য মিন থার্ড পোর্শন ও ফোর্থ পোর্শনকে ভালো করে দেখে যাবে। কেমন? এরপর দেখি আর কি ধরনের প্রশ্ন এসেছিল আজ আর কি এসেছিল। আর একটি প্রশ্ন দেখা হয়েছিল ডিসকাউন্ট থেকে। একটি প্রশ্ন দেখা গিয়েছিল ডিসকাউন্ট থেকে, সেটা কিরকম প্রশ্ন ছিল? বলা হয়েছিল যে একটি 10% ছাড় বলেছিল, আর একটা বলেছিল 15% ছাড়। বলছিল একটা 10% ছাড়, 15% ছাড়। তাহলে সমতুল্য ছাড় কত হবে? সমতুল্য ছাড় কত হবে? 10% ছাড় মানে কত লিখতে পারি? আমরা যে নিয়মটা জানি 10% মানে হলো এটা 1/10। তো ছাড় মানে কি? 10 থেকে লিখে নেবো এটা 9। 15% মানে কি লিখতে পারি? 15/100 মানে 5 3 15, 5 20 100। তার মানে 20 থেকে 3 কমলে হয় 17 হয়। কেমন? তাহলে এটা থেকে হবে কত না 200, আর 17 নয় 153 হবে।
ঠিক আছে, তাহলে এখান থেকে এর কত হবে এটা, এখান থেকে কত কমতি পড়বে, এখানে পড়বে এটা 47, তাই তো, এতে বিয়োগফল হচ্ছে 47, 47/200 ইন্টু 100, এটি হবে এর অ্যান্সার। শূন্য শূন্য কেটে গেল, দুই দিয়ে ভাগ করেছে, 2×46, 23.5 হবে এর অ্যান্সার। কেমন, এটি হবে এর অ্যান্সার। এর জন্য একটি সহজ, যে আমাদের একটি সহজ পদ্ধতি আছে, সেটি আমরা করতে পারবো কিভাবে, এটা যদি লেন্দি হয়েছে তো আমরা একটা সহজ উপায় এটা করবো। তা হলো যে এর জন্য একটা সূত্র আছে, খুব দুটো যদি পরপর ছাড় বলে দেওয়া হয়, তার জন্য সূত্র লাগাবো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই বাই 100। ঠিক আছে, তাহলে এখানে 10%, সরি এক্স প্লাস ওয়াই মাইনাস হবে এটা, তাহলে এখানে হবে কত, মাইনাস হবে এটা, তাহলে এক্স প্লাস ওয়াই 10 প্লাস 15 মাইনাস এটা হবে এক্স ইন্টু 10 × 15/100, তাহলে এটা হবে 25 মাইনাস এটা হচ্ছে শূন্য শূন্য কেটে গেল, 5×2 5 3×15, 3/2 করলে কত হয়, 3/2 করলে হয় সেটা 1.5 হয়, সে 25 থেকে 1.5 বাদ দিলে কত হয়, এটা 23.5 হয়। তাহলে এই ফর্মুলাটা ইউজ করতে পারো। দুটো আমি বলবো, দুটো যদি ডাটা দেওয়া থাকে তাহলে এই ফর্মুলা ডাইরেক্ট করবে, আর যদি কখনো দুটো বেশি দিয়ে দেয়, তিনটে ডাটা দিয়ে 10%, 15%, একটা 20% দিয়ে দিল, তাহলে আমরা এই ফর্মুলা এই মেথড ইউজ করব, তাহলে আমাদের চলে আসবে। আর দুটো ডাটা কোথাও যদি বলে দেওয়া হয় তাহলে এই মেথডটা ইউজ করবে, এতে সময় বাঁচবে এবং খুব জলদি হবে। কেমন, নেক্সট প্রশ্ন দেখে নি, আর কি প্রশ্ন এসেছিল আজকে। কিছু এসেছিল স্পিড টাইম ডিস্টেন্স থেকে, স্পিড টাইম ডিস্টেন্স, এখান থেকে কিছু প্রশ্ন এসেছিল। এখানে একটা স্পিড প্রশ্ন দেখা যাচ্ছে, এটা হচ্ছে অ্যাভারেজ স্পিডের উপর, অ্যাভারেজ অ্যাভারেজ স্পিড, এর একটা প্রশ্ন এসেছিল। অ্যাভারেজ স্পিডে আমরা ফর্মুলা আবার রিপিট করে নিই, সেটা হচ্ছে 2xy/x+y, এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ স্পিড। এই ফর্মুলাটি কখন কাজে লাগে, যখন ডিস্টেন্স স্থির হয়, যখন ডিস্টেন্স স্থির থাকে বা ফিক্সড হয়, তখন আমরা অ্যাভারেজ স্পিড বের করতে হলে এই ফর্মুলাটা আমরা ইউজ করব। ঠিক আছে, তারপর একটি প্রশ্ন এসেছিল, নেক্সট প্রশ্ন কোন টাইপের এসেছিল, সেটি এসেছিল আমাদের টাইম এন্ড ওয়ার্ক থেকে এসেছিল কিছু প্রশ্ন। তো টাইম এন্ড ওয়ার্ক এই ধরনের প্রশ্নগুলো, টাইম এন্ড ওয়ার্ক টপিকটা একটু রিভিশন করে যাবে অবশ্যই, বেসিক যে সমস্ত প্রশ্ন এসেছিল। তারপর এসেছিল একটা ডিসঅনেস্ট শপকিপার থেকে, আর এখান থেকে ইম্পর্টেন্ট টপিক ছিল যেটা দেখে যাবে, সেটা হচ্ছে মেনসুরেশন। আচ্ছা, মেনসুরেশন পরের পেজে বুঝিয়ে দেবো ইম্পর্টেন্ট জিনিসগুলি। তারপরে এসেছিল আমাদের ডিসঅনেস্ট শপকিপার, ডিসঅনেস্ট শপকিপার, এই কনসেপ্টটা রিপিট করে যাবে, অসৎ ও ব্যবসায়ী। ঠিক আছে, এই কনসেপ্টটা, এই দুটো টপিক অবশ্যই দেখে যেও। আচ্ছা, মেনসুরেশন এসেছিল, মেনসুরেশন আমার ফর্মুলাগুলো রিপিট করে নিই, মেনসুরেশনের কিছু ফর্মুলা আমরা রিপিট করে নেবো আজ। মেনসুরেশনের কিছু ফর্মুলা রিপিট করে নেবো, যেমন যেটা ইম্পর্টেন্ট যেটা হয় সেটা হচ্ছে আমাদের লম্ববৃত্তাকার চোঙ, এটা হলো আমাদের চোঙ। ঠিক আছে, লম্ববৃত্তাকার চোঙ, এই লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে কি হয়, এটা হয় আমাদের লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে এখান থেকে যে দূরত্বটি হয় সেটা হয় আমাদের স্মল অফ আর, এখান থেকে যে এর হাইটটা থাকে সেটাকে বলবো কি, এইচ। তাহলে এর যদি বলি, যা এর যদি, এটা হচ্ছে কি সিলিন্ডার, বা বলা হয় চোঙ। তো এর যদি সমগ্র তলের ক্ষেত্রে বলা হয়, পার্শ্বরের ক্ষেত্রফল এবং আয়তন, তিনটে জিনিস এর থেকে আমরা জানবো। তাহলে যদি বলা হয় এর আয়তন কত হবে, এর আয়তনের সূত্র হলো πr² ঠিক আছে। বক্রতলের ক্ষেত্রফল সূত্র কত, বক্রতলের ক্ষেত্রফল হবে কত, বক্রতলের ক্ষেত্র হবে 2πr/h। সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2πr/h তো হবে,
তার সঙ্গে এখানে এই যে এটা হচ্ছে এটা এবং এই অংশ দুটো জুড়ে যাবে তার সঙ্গে। তার মানে দুটো বৃত্ত জুড়ে যাচ্ছে, মানে দুটো পাই আর স্কোয়ার জুড়ে যাবে, মানে 2 পাই আর স্কোয়ার আরো যোগ হয়ে যাবে। তাহলে এখান থেকে 2 পাই আর কমন নিয়ে নেবো, হয়ে যাবে কত r+h। এটা হয়ে গেলো আমাদের সিলিন্ডার থেকে। আচ্ছা, আমরা একটা কোণ সম্পর্কে ধারণা নিয়ে রিপিট করে নিই। কোণ, এটা হলো একটি কোণ বা শঙ্কু যেটা বলা হয়। তাহলে এটা হলো আমাদের শঙ্কু। তাহলে শঙ্কুর ক্ষেত্রে কি হয়, এখান থেকে যে এর ডিস্টেন্সটা থাকে সেটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে আমাদের স্মল অফ আর। এই যে হাইটটা হয় সেটাকে বলা হচ্ছে এল, এটাকে বলা হচ্ছে এইচ। কেমন? তাহলে এর আয়তনের সূত্র কি হবে, এর আয়তন হবে ভি মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এর বক্রতলের ক্ষেত্রফল কত হবে, এর বক্রতলের ক্ষেত্রফল হবে πr/l। সমগ্র তলের ক্ষেত্রফল, এই πr/l তো হবেই, প্লাস এই যে নিচে অংশ বৃত্ত অংশ আছে এটা যোগ হয়ে যাবে, মানে একটা πr² এর সঙ্গে আরো যোগ হয়ে যাবে। তাহলে πr এখান থেকে কমন নেবো, তাহলে চলে আসবে কত, r+l। এটা হয়ে গেলো আমাদের শঙ্কুর সূত্র। কেমন? আর একটা আমাদের সূত্র জেনে নেবো, সেটা হচ্ছে গোলক, যেটা আমরা জেনে নেবো গোলক। গোলকের সূত্র কি হয়, যেটাকে ইংলিশে হয় স্ফেয়ার বলা হয়। এখান থেকে এটাকে বলা হচ্ছে রেডিয়াস। তাহলে গোলকের আয়তনের সূত্র রিপিট করে নেবো। গোলকের আয়তন ভি, যেটাকে লেখা হয় কত, 4/3 পাই আর কিউব। এর বক্রতল এবং সমগ্রতল দুটো একই হয়, তাহলে যাই লিখি, সমগ্রতলের এর ক্ষেত্রফল হবে কত, 4 পাই আর স্কোয়ার। কেমন? তাহলে এই সমস্ত ফর্মুলাগুলো অবশ্যই একবার করে ভালো করে প্র্যাকটিস করে যাবে, যেগুলো আমরা করলাম। ঠিক আছে? তারপর নেক্সট শিফটে এই সমস্ত ফর্মুলা বেস প্রশ্ন আমরা দেখতে পাবো। ঠিক আছে? এরপর দেখা হচ্ছে নেক্সট। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব নেবে, কারণ আমাদের এক্সাম অ্যানালিসিস চলতে থাকবে এবং খুব ভালোভাবে আমরা অ্যানালিসিস করার চেষ্টা করব, যাতে সেই রিলেটেড প্রশ্নগুলো আমরা আগামী শিফটের মধ্যে আমরা কভার করতে পারি, বা সেগুলোকে আমরা ভালো করে প্র্যাকটিস করে যেতে পারি, যাতে এক্সামে ম্যাথের উপর খুব ভালো নাম্বার আসতে পারে। ঠিক আছে?